প্রথমেই সংখ্যা পদ্ধতি নিয়ে অঙ্কগুলো করার জন্য আমাদের দুইটা জিনিস জানতে হবে। সংখ্যা পদ্ধতির বেসিক একটা ধারণা, সেটা হচ্ছে সংখ্যা পদ্ধতি কত প্রকার এবং কি কি। সেটা হচ্ছে সংখ্যা পদ্ধতি দুই প্রকার। একটা হচ্ছে যে নন পজিশনাল, একটা হচ্ছে নন পজিশনাল এবং অন্য একটা হচ্ছে পজিশনাল। একটা হচ্ছে নন পজিশনাল সংখ্যা পদ্ধতি এবং অন্য একটা হচ্ছে পজিশনাল সংখ্যা পদ্ধতি। তো এখন আমরা জানবো নন পজিশনাল সংখ্যা পদ্ধতি কোনটা এবং পজিশনাল সংখ্যা পদ্ধতি কোনটা। তো নন পজিশনালের ক্ষেত্রে নির্দিষ্ট মান থাকবে। তো আমি এখানে লিখলাম যে নন পজিশনালের ক্ষেত্রে নির্দিষ্ট মান থাকবে, স্থানীয় বা অবস্থানগত মান থাকবে না। এবং অপরদিকে হচ্ছে পজিশনাল সংখ্যা পদ্ধতির ক্ষেত্রে নির্দিষ্ট মান থাকবে এবং স্থানীয় বা অবস্থানগত মান থাকবে। তো এখন দুইটা উদাহরণ দিয়ে আমরা আসলে বোঝার চেষ্টা করি কোনটা কি। তো নন পজিশনাল সংখ্যা পদ্ধতি এটা হচ্ছে প্রাচীনকালে ব্যবহার করা হতো। তো প্রাচীনকালে যে সংখ্যা পদ্ধতিগুলো ব্যবহার করা হতো এবং আমরা যেটা সবাই জানি প্রায়, সেটা হচ্ছে রোমান সংখ্যা পদ্ধতি। রোমান সংখ্যা, এই সংখ্যার সাথে তো আসলে আমরা সবাই পরিচিত, ঠিক না? তো রোমান সংখ্যা কোনগুলো সেটা আসলে একটু দেখি। রোমান সংখ্যা যেমন হচ্ছে যে 9, 10, 11, এগুলো হচ্ছে রোমান সংখ্যা। এবং এই প্রত্যেকটা সংখ্যা একটা নির্দিষ্ট মান আছে। নির্দিষ্ট মান কত? এটার নির্দিষ্ট মান হচ্ছে 9। এটার মান হচ্ছে যে মানে আমরা যে এখন বর্তমানে যে সংখ্যা পদ্ধতি ব্যবহার করতেছি, সেই সংখ্যা পদ্ধতিতে এই সংখ্যাটার মান হচ্ছে 9, এটার মান হচ্ছে 10 এবং এটার মান হচ্ছে 11। তো প্রথমত পাইলাম যে নির্দিষ্ট মান থাকবে এবং স্থানীয় বা অবস্থানগত কোনো মান থাকবে না। যেমন এই সংখ্যা পদ্ধতিতে এই তিনটা সংখ্যাকে যদি আমরা হচ্ছে আড়াই ভাবে রাখি, মানে একসাথে রাখি, যেমন হচ্ছে যে হ্যাঁ, এটা হচ্ছে যে ফলাফল কত আসে, এটা হচ্ছে 9, না এটা হচ্ছে 10, এটা হচ্ছে 11 এবং এটা হচ্ছে 9। তো 20 আর 10 30, ঠিক না? ফলাফল 30। তো এখন যদি আমি এই সংখ্যাটাকে এখান থেকে সরিয়ে এই প্রথম আয়না বসাই, তাহলে এটার ফলাফল কোনো পরিবর্তন হবে? অবশ্যই এর ফলাফল কোনোভাবে পরিবর্তন হবে না। যেমন আবার দেখাই, যেমন দেখাই, এটা হচ্ছে 9, এটা হচ্ছে 10, এটা হচ্ছে 11, 30 হচ্ছে, ঠিক না? তো এখানে এটাই বোঝালাম যে স্থানীয় অবস্থানগত কোনো মান থাকবে না। অনুরূপভাবে এই সাইডে যদি আমরা পজিশনাল সংখ্যা পদ্ধতির ক্ষেত্রে দেখি, সেটা হচ্ছে যে আমরা একটা সংখ্যা লিখি, 720 লিখলাম। 720 একটা সংখ্যা। এই সংখ্যাটা কিন্তু নির্দিষ্ট প্রত্যেকটা প্রতীকের নির্দিষ্ট মান আছে। যেমন এটার একটা নির্দিষ্ট মান কত, আমাদের হচ্ছে যে আমরা যেটা জানি যে 7, এটা হচ্ছে 2, এটা হচ্ছে 1, ঠিক আছে? তো নির্দিষ্ট মান আছে এবং স্থানীয় বা অবস্থানগত মান কোনটা সেটা আমরা দেখি। আমরা সব ছোটবেলায় পড়ছিলাম, একটু খেয়াল করে দেখো। এটা হচ্ছে এই জিরোটা হচ্ছে কি একক স্থানীয় অঙ্ক, এই টুটা হচ্ছে দশক, এটা হচ্ছে শতক স্থানীয় অঙ্ক। এবং এরপর এর এই সাইডে আবার আছে 1 শতাংশ, সহস্র, অযুত, লক্ষ, এরকম অনেকগুলো আছে, কোটি পর্যন্ত, প্রায় কোটির বেশি। তো এখন দেখো, তো আমরা কি পেলাম? নির্দিষ্ট বা নির্দিষ্ট মান পাইলাম এবং স্থানীয় বা অবস্থানগত মানও পাইলাম, ঠিক না? তো এখন দেখো, এই সংখ্যাটাকে কিন্তু আমরা যদি হচ্ছে একটু উলটপালট করি, মানে এই শূন্যটার স্থান যদি পরিবর্তন করি কিংবা যে কোনো একটা সংখ্যা বা প্রতীকের স্থান পরিবর্তন করি, তাহলে ফলাফলটাই কিন্তু পরিবর্তন হবে। যেমন এখানে কত আছে? 720, 720টাই পরিবর্তিত হয়ে যাবে। যেমন দেখো, আমরা যদি এখানে লিখি যে 2270, এটা এটা জাস্ট এই 7টাকে মাঝে আনলাম এবং 2টাকে সাইডে আনলাম, তো এটার ফলাফল কিন্তু আকাশ পাতাল তফাৎ হয়ে গেল, ঠিক না? বা যতটুকু হোক না কেন, এই ফলাফলটা আসলে পরিবর্তিত হলো। এটাই এখানে পার্থক্য, যে স্থানীয় বা নির্দিষ্ট স্থানীয় বা অবস্থানগত মান থাকবে এবং যার দ্বারা যদি কোনো একটা প্রতীক বা সংখ্যার স্থান পরিবর্তিত হয়, তো ফলাফল পরিবর্তন হয়ে যাবে। তো এইখানে আসলে যদি কোনো একটা সংখ্যা বা প্রতীকের স্থান পরিবর্তন করা হয়, কখনোই পরিবর্তিত হবে না, মানে ফলাফলটা ফলাফল একই থাকবে। যেমন এখানে 30, এখানেও 30। তো রোমান সংখ্যা আছে, রোমান সংখ্যা ছাড়া আর বাকি যে সংখ্যাগুলো আছে, সেই সংখ্যাগুলোর ক্ষেত্রে একই হবে। তো এরপর দেখবো আমরা এখন হচ্ছে যে এই প্রথম অংশে নন পজিশনাল নিয়ে আর কোনো বিশাল বিস্তর আলোচনার প্রয়োজন নেই, এতটুকু আসলে যথেষ্ট। এখন আমরা আসলে যতটুকু শিখবো সেটা হচ্ছে পজিশনাল সংখ্যা পদ্ধতি নিয়ে শিখবো। তো এই পজিশনাল সংখ্যা পদ্ধতি আবার কত প্রকার সেটা একটু জানার প্রয়োজন আছে। তো এই পজিশনাল সংখ্যা পদ্ধতি আবার 4 প্রকার। সেটা হচ্ছে কি কোনগুলো? ডেসিমেল, বাইনারি, অক্টাল এবং হেক্সাডেসিমেল। এই
এই পজিশনাল সংখ্যা পদ্ধতি হচ্ছে এই 4 প্রকার: ডেসিমেল, বাইনারি, অক্টাল এবং হেক্সাডেসিমেল। তো এই চারটা নিয়ে আসলে সংখ্যা পদ্ধতির যে প্রথম অংশ, এই অংশে বিভিন্ন অঙ্ক আছে, যেমন বিভিন্ন রূপান্তর, যেমন ডেসিমেল থেকে বাইনারিতে রূপান্তর করো, একটা সংখ্যা দিয়ে বলো এটাকে রূপান্তর করো, ডেসিমেল আছে যেটাকে বাইনারি রূপান্তর করতে হবে। তো এইভাবে আসলে এই প্রথম অংশে আলোচনা মানে অঙ্কগুলো করা হয়েছে। তো এই অঙ্কগুলো করার জন্য আমাদের এই চারটা সংখ্যা পদ্ধতির দুইটা জিনিস জানতে হবে। একটা হচ্ছে প্রতীক এবং আরেকটা হচ্ছে যে কয়টা, একটা হচ্ছে প্রতীকগুলো কি কি এবং কয়টা প্রতীক আছে। হ্যাঁ, এই প্রতীকগুলোকে আরেকভাবে বলা যায় বেস বা ভিত্তি, ঠিক না? তো আমাদের এই ডেসিমেল হচ্ছে যে প্রতীক, আমাদের লিখে নেই বেস বা ভিত্তি। তো এই ডেসিমেলের বেস বা ভিত্তি হচ্ছে 10। এবং এই ডেসিমেল সংখ্যা পদ্ধতি কোনগুলো সেটা জানো? সেটা হচ্ছে যে আমরা দৈনন্দিন জীবনে যে সংখ্যাগুলো ব্যবহার করি, যেমন 1 2 3 4 5 6, এইগুলো হচ্ছে ডেসিমেল সংখ্যা পদ্ধতি। হ্যাঁ, ডেসিমেল সংখ্যা। তো যেহেতু 10টা আর ডেসিমেলের বেস বা ভিত্তি হচ্ছে 10 এবং ডেসিমেলের প্রতীকগুলো কি কি সেটা তো আমাদের জানা দরকার আছে। তো আমরা আসলে এই সাইডে আসলে ডেসিমেলের প্রতীকগুলো লিখি। হ্যাঁ, ডেসিমেলের প্রতীকগুলো হচ্ছে 0 1 2 3 4 5 6 7 8 9। এখানে 10টা প্রতীক আছে। এই 10টা প্রতীক হচ্ছে ডেসিমেল সংখ্যা পদ্ধতির বেস বা ভিত্তি। অন্যভাবে বাইনারি, বাইনারি হচ্ছে 0 এবং 1। তো তোমরাই বলো এটা হচ্ছে বেস বা ভিত্তি কত হবে? এটার বেস হবে 2। এবং এই বাইনারি সংখ্যা পদ্ধতির মধ্য দিয়েই আসলে আমাদের কম্পিউটার বা যত ইলেকট্রনিক্স আছে সবগুলো কার্যক্রম হয়ে থাকে এই বাইনারি সংখ্যা পদ্ধতি দিয়ে। এর পরবর্তী আছে অক্টাল। তো অক্টালের প্রতীক বা অক্টালের প্রতীকগুলো হচ্ছে 0 1 2 3 4 5 6 7। এই তো অক্টাল প্রতীক এখানে 0 থেকে 7 পর্যন্ত, মানে এখানে 8টা প্রতীক আছে। তো অক্টালের বেস বা ভিত্তিগত হবে অবশ্যই 8। এবং হেক্সাডেসিমেল, হেক্সাডেসিমেল হ্যাঁ, হেক্সাডেসিমেল একটু সংক্ষেপে লিখলাম যদি এখানে জায়গা কম। তো হেক্সাডেসিমেল প্রতীক কত হবে একটু ধারণা করতে পারবো? হেক্সাডেসিমেল প্রতীক কয়টা? সেটা হচ্ছে 16টা। তো সেক্ষেত্রে হেক্সাডেসিমেল বেস বা ভিত্তি হচ্ছে 16। কিন্তু এখানে একটা মজার ব্যাপার হচ্ছে এটা ধারাবাহিকভাবে 1 থেকে 16 পর্যন্ত হবে না, এর একটু পরিবর্তিত আছে। যেমন দেখো 0 1 2 3 4 5 6 7 8 9। লাইনের পরে তুমি কি ভাবতেছো 10 আসবে? এখানে 10 লিখবো? অবশ্যই না, অবশ্যই 10 লিখবো না। এই 10-এর পরিবর্তে এখানে আসছে কত? এ। এবং এর পরিবর্তে হচ্ছে বি, সি, ডি, ই এবং এফ। এফ পর্যন্ত এখানে গুণটা দেখা যাবে যে 16টা প্রতীক আছে। এই 16টা প্রতীক থাকা মানেই হেক্সাডেসিমেলের বেস হচ্ছে 16। এবং এই এটা হচ্ছে আমাদের দৈনন্দিন আমাদের ডেসিমেল সংখ্যা পদ্ধতিতে হচ্ছে 10। মানে হচ্ছে আমরা ধরে নিব যে যদি এ থাকে তাহলে আমাদের হচ্ছে যে আমরা নিত্য আমরা দৈনন্দিন যে সংখ্যা পদ্ধতি ব্যবহার করি, যেমন হচ্ছে এইটা ডেসিমেল সংখ্যা পদ্ধতি। তো এখানে হচ্ছে এটার এর মান হচ্ছে 10, এটার মান হচ্ছে 11, এটার মান হচ্ছে 12, এটার মান হচ্ছে 13, এটার মান হচ্ছে 14 এবং 14, এটার মান হচ্ছে 15। তো এখানে আসলে এতটুকুই জানলেই হবে এবং এর বেশি আসলে এখানে ওইভাবে হ্যাঁ জানা অবশ্যই জানা যাবে, কিন্তু এর থেকে বেশি আসলে প্রয়োজন হয় না। এরপর আসলে আমরা এখন অঙ্কতে চলে যাই। আমরা এখন রূপান্তর শিখবো। আমরা কি শিখলাম? আমরা হচ্ছে সংখ্যা পদ্ধতি দেখলাম। সংখ্যা পদ্ধতি হচ্ছে দুই প্রকার: নন পজিশনাল এবং হচ্ছে পজিশনাল সংখ্যা পদ্ধতি। নন পজিশনাল কোনটা সেটা একটু দেখলাম, এবং হচ্ছে পজিশনাল কোনটা সেটা দেখলাম। এবং পজিশনাল সংখ্যা পদ্ধতি আবার হচ্ছে কয় প্রকার? 4 প্রকার। হ্যাঁ, ডেসিমেল, বাইনারি, অক্টাল এবং হেক্সাডেসিমাল, এই 4 প্রকার হচ্ছে পজিশনাল সংখ্যা পদ্ধতি। এবং সেই পজিশনাল সংখ্যা পদ্ধতিগুলো দিয়ে অঙ্ক করার জন্য আমাদের দুইটা জিনিস জানতে হবে। এটা হচ্ছে বেস বা ভিত্তি, এবং সেই ভিত্তি মানে হচ্ছে প্রতীক, কয়টা প্রতীক আছে এবং কি কি প্রতীক সেগুলো আমাদের জানতে হবে। সেই প্রতীকগুলোকে আসলে বেস বা ভিত্তি বলে। তো এটা হচ্ছে 9টা প্রতীক আছে, 10টা ডেসিমেল হচ্ছে 10টা প্রতীক, বাইনারি হচ্ছে 2টা প্রতীক, অক্টাল হচ্ছে 8টা প্রতীক, হেক্সাডেসিমাল হচ্ছে 16টা প্রতীক। এর মানে হচ্ছে ডেসিমেলের ভিত্তি 10, বাইনারির বেস হচ্ছে 2, অক্টালের বেস হচ্ছে 8 এবং হেক্সাডেসিমালের বেস হচ্ছে 16। তো চলো এর পরবর্তীতে আমরা অঙ্কগুলো শিখি, মানে বিভিন্ন রূপান্তর শিখি। এখানে আসলে আর এর থেকে বেশি জানার প্রয়োজন নাই, মানে এই মুহূর্তে আসলে শেষ মুহূর্তে এসে এর থেকে বেশি আসলে না জানলেই হয়। এটা যেহেতু তোমরা এইচএসসি 24 ব্যাচ চলে আসছো আর 2 মাস পরে পরীক্ষা, তো এর থেকে বেশি আসলে জানতে হবে না। তোমার প্রথমে এই যে রূপান্তরটা করতে পারি সেটা হচ্ছে ধরো নাও ডেসিমেল থেকে বাইনারি। প্রশ্নে হয়তো সরাসরি বলে দিতে পারে যে একটা সংখ্যা দেওয়া থাকবে, যেমন ধরো নাও হচ্ছে যে 28। হ্যাঁ,
এই সংখ্যাটাকে এইভাবে দেওয়া থাকবে। এটা মানে কি, এটা এই বেস বা ভিত্তি দেখে আমাদের চিনতে হবে যেটা হচ্ছে ডেসিমেল সংখ্যা পদ্ধতি আছে, এবং তোমরা যদি অঙ্কের মধ্যে এই বেস বা ভিত্তিটা না দাও তাহলে অবশ্যই তোমাদের অঙ্কটা কাটা দেওয়া হবে, তোমাদের নাম্বার দেওয়া হবে না। সেক্ষেত্রে এই বেস বা ভিত্তি অবশ্যই মাঝখানে গিয়ে দিতে হবে। তো দেখো এইভাবে একটা দেওয়া আছে, তো বলতে পারে যে এই 28কে তোমরা হচ্ছে বাইনারি কিংবা অক্টাল বা যে কোনো সংখ্যা পদ্ধতিতে রূপান্তরটা লিখে দিতে পারে। যদি না লিখে দেয় তো সেক্ষেত্রে তোমাদের এইভাবে বলে দিতে পারে, এইভাবে একটা প্রশ্ন চিহ্ন দিবে, এখানে যে কোনো একটা বেস দিতে পারে, যেমন 8 দিতে পারে, 2 দিতে পারে, 16 দিতে পারে, যে কোনো একটা বলে দিতে পারে। তো এই বেস বা বিটসটাই দেখতে হবে, বুঝতে হবে আমাদের যে কোন সংখ্যা পদ্ধতিতে রূপান্তর করার কথা বলছে আমাদেরকে। আমরা যদি এখানে বাইনারি করব সেক্ষেত্রে আমাদের এখানে অবশ্যই 2 দেওয়া থাকবে, ঠিক আছে। ওকে, তো সেক্ষেত্রে আমাদের অবশ্যই এখানে 2 দেওয়া থাকবে। তো চলো এই 28কে আমরা আসলে বাইনারিতে রূপান্তর করি। তো রূপান্তর করার জন্য আমরা এখানে প্রথমে এই সংখ্যাটা লিখে নিলাম। লেখার পরে তো আমরা এই কর্নারে মানে এই সাইডে লিখবো হচ্ছে ভাগশেষ, এখানে লিখবো হচ্ছে ভাগশেষ লিখবো, এবং নিচের দিকে লিখবো ভাগফল। নিচের দিকে হচ্ছে লিখবো ভাগফল, এটা বোঝার জন্য বললাম, লিখলাম। হ্যাঁ, তো এই 28কে যদি, যেহেতু এই সংখ্যাটা দেখো আমাদের যে সংখ্যাতে রূপান্তর করতে হবে, যে সংখ্যাটাকে অন্য মানে একটা সংখ্যাকে অন্য যে সংখ্যায় রূপান্তর করতে হবে, সেই সংখ্যার বেস বা ভিত্তি দিয়ে আমাদের এই সংখ্যাটাকে ভাগ করতে হবে। আমরা যদি ডেসিমেল থেকে হচ্ছে বলতো অক্টাল, অক্টাল বা এক্সা, তো এই তিনটার ক্ষেত্রে আসলে আমরা এইভাবে কাজ করব। আর প্রথমটা দেখো ডেসিমেল থেকে বাইনারি, তো আমরা হচ্ছে কি 2 দিয়ে ভাগ করব, ঠিক আছে। 2 দিয়ে ভাগ করলে 28 হচ্ছে যে 14 দুগুণ 28, তো হচ্ছে কত 14, ভাগফল হচ্ছে 14 এবং ভাগশেষ 0। এই 14কে যদি আবার 2 দিয়ে ভাগ করি, 2 এবং ভাগশেষ 0। এটা আমাদের একটা সুন্দরভাবে দেখানো যায়, একটা সুন্দর মেজারমেন্ট মানে একটা মাপ অনুযায়ী দাগ দিতে হবে। যদি সম্ভব হয় পেন্সিল দিয়ে করো, যদি না হয় তাহলে কলম দিয়ে করো। এরপর হচ্ছে যদি আমরা 2 দিয়ে আবার ভাগ দেই তাহলে অবশ্যই হচ্ছে 3, এবং ভাগশেষ কত হয় আমাদের, ভাগশেষ হচ্ছে 1। কারণ হচ্ছে 3 দুগুণ 6, 6 হলে আর 1 থেকে যায়, এসে একটা এখানে ভাগশেষ। এরপর আবার যদি আমরা 2 দিয়ে ভাগ দেই তাহলে 2 3 এর ভিতরে কত বার যায়, একবার যায়, ভাগশেষ কত থাকে 1। আবার যদি 2 দিয়ে ভাগ দেই, 2 1 এর ভিতরে যায় না, তো এখানে ভাগফল কত 0 এবং ভাগশেষ 1, ঠিক আছে। তো আমরা এখানে লিখবো হচ্ছে যে LSB, MSB, MSB এটা হচ্ছে মোস্ট সিগনিফিকেন্ট বিট, লেস্ট সিগনিফিকেন্ট বিট, এটা হচ্ছে বেশি গুরুত্বের সংখ্যা এবং এটা হচ্ছে কম গুরুত্বের সংখ্যা। আমাদের অবশ্যই কি করতে হবে, বেশি গুরুত্বের সংখ্যা থেকে শুরু করতে হবে এবং কম গুরুত্বের সংখ্যা গিয়ে শেষ করতে হবে। তো আমরা এইভাবে একটা দাগ দিতে পারি, দাগ দেওয়ার পর এই তো মানে এখান থেকে শুরু করবো এবং এখানে শেষ হবে। তো আমরা লিখতে পারি যে সুতরাং 28 এর ডেসিমেল 2 হচ্ছে বাইনারি সংখ্যা কত হয়, 11100। তো আমাদের অবশ্যই কিন্তু এখানে বাইনারি বেসটা লিখে দিতে হবে, ঠিক আছে। তো এই তো এই 28 এর বাইনারি সংখ্যা হচ্ছে 11100, ঠিক আছে। এরপর চলো আমরা হচ্ছে অন্য আরেকটা করি, এই ডেসিমাল থেকে বাইনারিতেই অন্য একটা করি, তাহলে অবশ্যই তোমাদের বুঝতে সুবিধা হবে। একটা দশমিক বা ভগ্নাংশ দিয়ে যদি আসে তাহলে সেভাবে সেটা কিভাবে করবো সেটা আসলে আমরা দেখার চেষ্টা করি। চলো আর প্রথমে দেখি যে হচ্ছে একটা সংখ্যা, সেটা হচ্ছে ধরো 22.625। হ্যাঁ, একটা সংখ্যা, এই সংখ্যাকে দশমিক সংখ্যা পদ্ধতি হতে বাইনারিতে রূপান্তর করার কথা বলছে, এভাবে লেখা আছে। তো আমরা কিভাবে করবো, আমরা তো আসলে এই 22 এই সংখ্যাগুলো শিখছি, ঠিক না। আমরা তো হচ্ছে ডিজিট পয়েন্ট বা হচ্ছে যে দশমিক বা ভগ্নাংশ দিয়ে কিভাবে করবে সেটা তো আসলে আমরা জানি না, ঠিক না। তো চলো আমরা সেটাও দেখে নেই বা শিখে নেই। তো আমাদের প্রথমে কি করতে হবে, এই যে প্রথম যে দশমিকের আগে যে অংশটা আছে সেই অংশটা নিয়ে প্রথমে আসলে এটা বাইনারি সংখ্যা বের করবো। যেমন হচ্ছে কত আছে 22। হ্যাঁ, এই 22-এর বাইনারি আমরা তো হচ্ছে দেখলাম যে কিভাবে করবো, এই যে এটা আছে বেস অফ ভিত্তিটা আছে সেটাতে আমরা ভাগ করবো। 22 যে 11, ভাগফল এবং ভাগশেষ কত, ভাগশেষ হচ্ছে 0। 2 দিয়ে দিলে হচ্ছে যে 5, ভাগশেষ 1। 2 দিয়ে দিলে হচ্ছে যে 2, ভাগশেষ 1। এটা হচ্ছে যে ভাগফল 1, ভাগশেষ 0, ঠিক না, ভাগশেষ হচ্ছে 0। তো আবার যদি হচ্ছে 2টা দেওয়া হয় তাহলে ভাগফল 0, ভাগশেষ 1, ঠিক আছে। তো আমরা কি দেখলাম, আমরা হচ্ছে কম গুরুত্বের বেশি গুরুত্বের সংখ্যা হতে কম গুরুত্বের সংখ্যা দিকে যাব। তো আমরা লিখি MSB, LSB, দেখলাম কি সুতরাং এটা হচ্ছে বাইনারি সংখ্যা কত 10110। হ্যাঁ, এটা হচ্ছে প্রথম অংশ গেল, মানে হচ্ছে দশমিক ভগ্নাংশের প্রথম অংশটা গেল। এরপর হচ্ছে দশমিক সহ যে অংশটুকু আছে সেটা আমরা কিভাবে করবো সেটা দেখো। সেটার জন্য আমাদের করতে হবে, সেটার জন্য আমরা প্রথমে লিখে নিই, এটা হচ্ছে আমরা এইভাবে করবো, এইভাবে একটা দাগ দিব, দেওয়ার পর হচ্ছে যে 0.625 এবং এখানে লিখবো হচ্ছে পূর্ণাংশ। হ্যাঁ,
তো এইখানে আমরা যেহেতু এখানে ভাগ করছি এই বেস বা বৃত্তি দিয়ে ভাগ করছি, এখানে সেই বেস বা বৃত্তি দিয়ে এখানে গুণ করবো, ঠিক আছে? শুধুমাত্র এই দশমিকের ক্ষেত্রে সেই দশমিকের ক্ষেত্রে আমরা গুণ করবো এবং পূর্ণ যে অংশটুকু থাকবে সেটার ক্ষেত্রে আমরা ভাগ করবো। তো দেখো এখানে হচ্ছে আমরা যদি হচ্ছে 2 দিয়ে 625 কে গুণ করি, তাহলে আমরা হচ্ছে যে অ্যান্সারটা পাবো, একটু ক্যালকুলেটর নিতে সুবিধা হয়, যেটা হচ্ছে যে 1.25 মিনিট পাবো, 1.25। হ্যাঁ, 1.25 কে যদি আমরা হচ্ছে যে আবার 2 দিয়ে গুণ দেই, তাহলে হচ্ছে যে 0.5 পাবো, মেবি 0.5। এবং 0.5 কে যদি হচ্ছে আবার 2 দিয়ে গুণ দেই, তাহলে হচ্ছে যে 1.00। ঠিক আছে? তো এখানে কিন্তু 0 চলে আসছে, যার জন্য আমরা এখানেই অঙ্কটা সমাপ্তি করবো। যদি 0 না আসতো বা আরো বেশি সংখ্যা আসতো, তাহলে আমরা কিভাবে করবো? তো আমরা এভাবে 3-4টা গুণ করবো। তো এরপরে যদি না আসতো, তাহলে আমরা এভাবে ডট ডট দিয়ে চলে যেতাম। ঠিক আছে? তো যেহেতু এখানে 0 চলে আসছে, তো এখানে এতটুকুই সমাপ্তি। তো আমরা কি দেখলাম যে 0.625 ডেসিমেল, এটা হচ্ছে বাইনারি সংখ্যা। হচ্ছে যে এই বাইনারি সংখ্যার ক্ষেত্রে কি করব, আমরা তো হচ্ছে এখানে বেশি গুরুত্ব সংখ্যা বা এমএফবিটা নিচে লিখলাম। তো এই ভগ্নাংশ অংশটুকুর জন্য আমরা হচ্ছে যে এই এমএফবিটা হচ্ছে যে উপরে লিখবো আর এলএসবিটা হচ্ছে নিচে লিখবো। ঠিক আছে? এবং এই এমএসবি কেন উপরে লিখবো, এলএসবি কেন নিচে লিখবো, এটা নিয়ে আসলে বিস্তর আলোচনা আছে। তো এখন আসলে এই আলোচনা নিয়ে আসলে না পরীক্ষায় তেমন কোনো প্রশ্ন আসে না। তো যার জন্য আসলে সেই আলোচনাটা এখন করতে চাচ্ছি না। কারণ হচ্ছে যেহেতু খুব অল্প একটা সময় আছে, আমি চাচ্ছি এই অল্প সময়ের মধ্যে আইসিটিতে ইনশাআল্লাহ 90+ কিভাবে মার্ক ওঠানো যায় সেটা আসলে তোমাদের শিওর করার জন্য। ঠিক আছে? তো যার জন্য আসলে এই বিস্তর আলোচনাটা এখন করতেছি না। তো আমরা কি লিখলাম যে হচ্ছে যে 0.101 0.1। ঠিক আছে? এটা হচ্ছে আমাদের বাইনারি, মানে অ্যাপ্রোপের বাইনারি। এবং আমরা আমরা কি জানি, তুমি কি জানো এই 22টা আছে না, মানে এই ভগ্নাংশের অংশে, মানে ভগ্নাংশের পূর্ণ অংশটুকু সেটা আমরা ক্যালকুলেটর দিয়ে আসলে রূপান্তর করতে পারবো, যে কিন্তু এই ভগ্নাংশ অংশটুকু আমরা ক্যালকুলেটর দিয়ে রূপান্তর করতে পারবো না। ঠিক আছে? একটু জাস্ট এমনিতে জানা রাখলাম। আমরা কি পেলাম, তো এখন জাস্ট দুইটা যোগ করে বসাই দেবো, তাহলে হয়ে যাবে। আমরা লিখতে পারি যে সুতরাং 22.625 এটা হচ্ছে দশমিক। এটা যদি বাইনারি সংখ্যা হয় তাহলে 10110.101, এটা হচ্ছে বাইনারি সংখ্যা। এটা হচ্ছে অ্যান্সার লিখলাম। হ্যাঁ, তো আশা করি বুঝতে পারছো আমরা হচ্ছে নর্মাল যদি একটা সংখ্যা আসে তো সেটা কিভাবে করবো, এবং ভগ্নাংশ পূর্ণ সংখ্যা যদি আসে সেটা কিভাবে করবো, আমরা শুধু দুইটাই শিখলাম। আশা করি তোমরা বুঝতে পারছো ইনশাল্লাহ। চলো এর পরবর্তীতে আমরা দেখি ডেসিমেল থেকে যদি আমরা হচ্ছে যে অক্টাল একটা সংখ্যা দিই, তাহলে সেই সংখ্যাটা আমরা কিভাবে রূপান্তর করবো সেটা আমরা শেখার চেষ্টা করি। আর এটা সংখ্যা আমরা হচ্ছে একটা বড় সংখ্যাই নেই, যেটা হচ্ছে ভগ্নাংশ সহ থাকবে। কারণ হচ্ছে যে ভগ্নাংশের আগে আমার পূর্ণ সংখ্যা কিভাবে করতে হয় এখানে এটাও দেখা যাবে, এবং ভগ্নাংশ যদি সংখ্যা আছে তো সেটা কিভাবে করতে হয় এখানে সেটাও দেখা যাবে। তো একের মধ্যে দুইটা পাই যাচ্ছি। ঠিক আছে? তো আমরা চলো হচ্ছে দেখি যে একটা দ্বিতীয় থেকে অক্টাল কিভাবে সংখ্যা, এটা সংখ্যা 4 6 9 ধরে নেই, এবং হচ্ছে নিতে পারি যে 4 6 8 7 5 একটা সংখ্যা নিতে পারি। তো এই সংখ্যাটাকে আমরা হচ্ছে ডেসিমেল থেকে বাইনারিতে কিভাবে রূপান্তর করব, না বাইনারি না অক্টালে কিভাবে রূপান্তর করব সেটা আসলে আমরা এখন শিখবো। ঠিক আছে? তো আমরা এতটুকু কিভাবে করে সেটা হচ্ছে আমরা পূর্বে নিয়ম আমরা দেখছি। তো আমরা আবার দেখি, চলো আমরা কি জানি এটা আমরা লিখবো হচ্ছে যে এখানে লিখি 4 6 9। এটা প্রথম আমরা ভাগ করতে হবে। কোন কি দিয়ে ভাগ করবো? এখন কি আমরা 2 দিয়ে ভাগ করব? অবশ্যই আমরা 2 দিয়ে ভাগ করব না। এই আমরা যে সংখ্যাতে রূপান্তর করব সেই সংখ্যার বেস বা বৃত্তি দিয়ে আমরা ভাগ করবো। এবং 8 দিয়ে যদি ভাগ করি, 4 6 9 8 দিয়ে ক্যালকুলেটর করলে কত হয়, এটা হচ্ছে মেবি 58 হয়। তোমরা একটু দেখে নাও তাহলে সুবিধা হয়। হ্যাঁ, 58 হওয়ার পরে একটা হচ্ছে ভগ্নাংশ থাকা যায়, এটা হচ্ছে যে আমার কাছে ভগ্নাংশটা হচ্ছে যে 0.625 এরকম হয়ে যায়। হ্যাঁ, এটা হচ্ছে 58.625, এটা হচ্ছে 58.625 হয়। এখন যেহেতু ভাগফলটা পাইছি, ভাগশেষটা কিভাবে বানাবো, ভাগশেষটা করার জন্য আমাদের যেহেতু এই 58.625 আছে, তো আমরা 58 লিখলাম এবং এই 625 কে এই 8 দ্বারা গুণ করব। 625 8 গুণ করলে হচ্ছে যে কত হয়, এটা হচ্ছে যে 8 হয়। আমি তো ক্যালকুলেটর করে দিয়েছি, তোমরা একটু ক্যালকুলেটর করে নাও তাহলে সুবিধা হয়। হ্যাঁ, এটা হচ্ছে সরি কত হবে, 5 হবে। তো এই আবার যদি 58 কে 8 দিয়ে ভাগ করি কত হবে, 7 হয়। 7.25 হয়, 7.25। তো সেই 25 কে যদি আমরা 8 দিয়ে আবার গুণ করি তাহলে এটা ভাগশেষ কত হবে জানো, সেটার ভাগশেষ হচ্ছে 2 হবে।
তো এই 7কে যদি আমরা 8 দিয়ে ভাগ করি অবশ্যই এখানে যাচ্ছে না, তো এখানে ভাগফল 0 এবং হচ্ছে ভাগশেষ কত 7। তো আমরা কি জানি যে এম এস বি এল এস বি, ঠিক আছে। তো সুতরাং 469 এই সংখ্যাটার অক্টাল হচ্ছে 725 অক্টাল। হ্যাঁ, তো এখন হচ্ছে আমরা হচ্ছে আবার অনুরূপভাবে এই এতটুকু সংখ্যার আমরা করব, কি বলে এটাকে, এতটুকু সংখ্যাকে আমরা অক্টালে রূপান্তর করব। সেটা করার জন্য আমরা এই সাইটে করতে পারি যে দেখো সংখ্যাটা কি আছে 46875। ওকে, আমরা এখানে একটা দশমিক দিতে পারি এবং এই সাইডে লিখতে পারি যে পূর্ণাংশ এবং এখানে হচ্ছে আমরা একটা হ্যাঁ, এখানে আমরা অবশ্যই 8 দিয়ে গুণ করব। তো 8 দিয়ে গুণ করি, 8 দিয়ে গুণ করলে ক্যালকুলেটর হচ্ছে কত হয়, এটা হচ্ছে 8 দিয়ে গুণ করলে 3.75 আসে, 3.75 আসে। এই 75 কে যদি আমরা আবার 8 দিয়ে গুণ করি সেই ক্ষেত্রে হচ্ছে যে 6.00 চলে আসে। তো আমাদের এখানেও আসলে শূন্য চলে আসলো, যার জন্য বেশি করতে হইলো না, মানে আরো গুণ করতে হইলো না। যদি শূন্য না আসতো তাহলে সেই আগের মতো আমরা হচ্ছে এরকম কয়েকটা করার পর এরকম ডট ডট দিয়ে দিতাম, তাহলে হয়ে যাইতো। তো আমরা এখানে কি পেলাম, এখানে হচ্ছে আমরা অবশ্যই পেলাম যে হচ্ছে যে আমরা এখানে লিখবো হচ্ছে যে এই সাইড লিখতে পারলে সুবিধা হইতো, বা যেহেতু জায়গা নাই তো আমরা লিখতেছি যে হচ্ছে যে এম এস বি এল এস বি। সেক্ষেত্রে উপর থেকে নিচে আসবে, মানে বেশি গুরুত্বপূর্ণ সংখ্যা থেকে কম গুরুত্বপূর্ণ সংখ্যা চলে আসবে। তো আমরা এখানে কি পেলাম, সুতরাং 46875 দশমিক, এটা হচ্ছে ডেসিমেল টু বাইনারি নিলে হচ্ছে 36 হয়, ঠিক আছে, 36 অক্টাল। তো এর পরবর্তীতে আমরা দুইটা সংখ্যা যোগ করে দিলেই হয়ে গেল। যেমন হচ্ছে কত 469.46875 ডেসিমেল, এটা হচ্ছে অক্টাল হচ্ছে 725.36 অক্টালে রূপান্তর হয়ে গেল। হ্যাঁ, এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। ওকে, শেষ। তো এখন হচ্ছে আমরা হেক্সাডেসিমেলে রূপান্তর করব। এখানে সংখ্যা দেওয়া আছে 850, এই সংখ্যাকে আমরা হেক্সাডেসিমেলে রূপান্তর করব। তো চলো, তো আমরা এই প্রথমে সংখ্যাটাকে লিখে নিই, যেমন হচ্ছে 850 লিখলাম। এখন অবশ্যই আমরা হচ্ছে 16 দিয়ে ভাগ করব, ঠিক না? তো 16 দিয়ে ভাগ করলাম, হচ্ছে 850 ভাগ 16 হচ্ছে 53.125 এর কাছে চলে আসে 53। এবং যে দশমিক বা ভগ্নাংশ অংশটা আছে সেই অংশটা কত 0.125। এই অংশটাকে আমরা ভাগশেষটা রয়ে গেল। হ্যাঁ, এই পয়েন্ট ভাগশেষটা রয়ে গেল না, এই ভাগশেষটাকে আমরা হচ্ছে এক পূর্ণ সংখ্যা রূপান্তর করার জন্য আমরা হচ্ছে এই 16 দিয়ে গুণ করতে হবে। এই 16 দিয়ে গুণ করলে অ্যান্সার আসবে হচ্ছে 2, তো হচ্ছে ভাগশেষ 2। এই 53কে যদি আমরা আবার 16 দিয়ে ভাগ করি তাহলে ভাগফল হচ্ছে 3 কত আসে 3.3125 আসে, 3.3125। এই এতটুকুকে 16 দিয়ে গুণ করলে হচ্ছে যে অ্যান্সার আসে 5, আর হচ্ছে ভাগশেষ কত 5। এই 3 কে আবার যদি 16 দিয়ে ভাগ করি তাহলে হচ্ছে ভাগফল কত 0 এবং ভাগশেষ কত 3। আমরা কি জানি এম এস বি এল এস বি। হ্যাঁ, আমাদের কিন্তু অবশ্যই পরীক্ষার খাতে লিখতে হবে, তাহলে করে ভুলে গেলে হবে না, অবশ্যই লিখতে হবে। এই জন্য আমি বারবার এটা লিখতেছি, কারণ হচ্ছে যেহেতু তোমরা জানো বা তোমরা এতক্ষণ শিখে গেছো, এরপর আমি বারবার লিখতেছি যেন তোমাদের ভুল না হয়। আমি তোমাদের চাচ্ছি তোমাদের জন্য এটা অনুশীলন হয়ে যায় আমার সাথে সাথে অবশ্যই। তো দেখো আমরা উত্তরটা লিখি। তো সুতরাং 850 এর হচ্ছে যে ডেসিমেল টু বাইনারি সংখ্যা কি বলে হেক্সাডেসিমেল সংখ্যা হচ্ছে 352। হ্যাঁ, অবশ্যই এটাই অ্যান্সার। হ্যাঁ, 352। এরপর আমরা এটা শিখতে পারি, যেহেতু আমরা প্রথমে দেখছিলাম যে এখানে হেক্সাডেসিমেল কি আছে, এ থেকে এফ পর্যন্ত সংখ্যা আছে, এবং যেটা হচ্ছে 10 থেকে 15 পর্যন্ত আমাদের ডেসিমেলকে বোঝানো হয়। তো সেক্ষেত্রে আমরা এই সংখ্যাগুলো আসলে কিভাবে করব সেটা আমাদের একটু জানা দরকার, ঠিক না? সেটা জানার জন্য আমরা একটা সংখ্যা নিতে পারি, সেই সংখ্যাটা হতে পারে একটা সংখ্যা নেই, যেমন হচ্ছে যে 3322 একটা সংখ্যা নিতে পারি, 3322 একটা সংখ্যা নেই। হ্যাঁ, এই সংখ্যাটাকে যদি আমরা আবার 16 দিয়ে ভাগ দিই অবশ্যই ভাগফলটা কত হয়, 16 দিয়ে ভাগ করলে হচ্ছে যে 207 দশমিক, ক্যালকুলেটর একটু দেখে আমার আসলে ক্যালকুলেটরটা নাই, যাদের মোবাইলে আসলে করতে হচ্ছে 207, এটা হচ্ছে 3322, 207 দশমিক হচ্ছে যে 625 আসে, 207.625। ওকে, 207 কত আসে 0.625।
এটাকে আবার 16 দিয়ে যদি আমরা গুণ করি 0.625 কে আসলে 16 দিয়ে গুণ করলে হচ্ছে যে কত আসে 10, হ্যাঁ। তো 0.625 কে 16 দিয়ে গুণ করলে হচ্ছে 10 আসে। তো এই 10 মানে কিন্তু আমরা এখানে 10 লিখবো না, আমরা যেহেতু 10 আসছে, 10 মানে কি আমরা জানি 10 হচ্ছে যে এ, ঠিক আছে। তো ধরে নিলাম যে 10 ব্রেকেট, এটা আমরা লিখবো না, জাস্ট মনে মনে রাখবো, কিন্তু বোঝার জন্য আসলে এখানে দিলাম। তো এই 207 কে আবার 16 দিয়ে ভাগ করতে হবে। এই 16 দিয়ে ভাগ করলে কত হয়? 207 কে যদি আমরা 16 দিয়ে ভাগ করি সেক্ষেত্রে আসলে হচ্ছে 12.9375 কত আছে 12, এখানে আছে হচ্ছে যে 0.9375। এই 0.9375 কে যদি আমি 16 দিয়ে গুণ করি তাহলে এটা 0.9375 ইন্টু হচ্ছে যে 16, তাহলে এটার অ্যান্সারটা আসলে কত 15। তো ভাগশেষ কত হয় 15। 15 মানে কি আমরা জানি এটা হচ্ছে এফ, এটা হচ্ছে 15। ওকে, যেহেতু আমরা কি জানি a ইকুয়াল টু 10, b ইকুয়াল টু 11, c 12, d 13, e 14 এবং f হচ্ছে 15। তো এখানে সেই 15 লিখছি, হ্যাঁ। তো এই 12কে যদি আমরা আবার 16 দিয়ে ভাগ করি অবশ্যই ভাগফল হবে 0, আর হচ্ছে ভাগশেষ কত হয়? ভাগশেষ হচ্ছে যে 12। এই 12 মিনস হচ্ছে c, 12 মিনস c, হ্যাঁ। তো আমরা এখানে তো এতটুকু তো আসলে সবাই বুঝতে পারবো, ঠিক না? বুঝতে পারলে আমরা এখানে আসলে মুছে দিই, মুছে দিয়ে আসলে এখানে আমরা লিখি যে হচ্ছে যে এম এস বি এল বিয়োগ লিখি। তো এই তো এম এস বি এল এস বি, আমাদের উত্তরটা কত আসে? আমাদের উত্তরটা আসে সুতরাং 3322। এই সংখ্যাটা ডেসিমেল টু বাই হেক্সাডেসিমেল নিতে হলে আমাদের উত্তরটা আসে সি এফ এ হেক্সাডেসিমেল, সি এফ এ হেক্সাডেসিমেল অ্যান্সার, হ্যাঁ। তো আমরা আসলে খুব অল্প সময়ের মধ্যে এই তিনটা রূপান্তর শিখে গেছি। এখানে বলা যাচ্ছে 12টা রূপান্তর হইতে পারে, এই 12টা রূপান্তরের মধ্যে দিয়ে আসলে সব মানে প্রথম অংশটা শেষ করা সম্ভব, হ্যাঁ। এই 12টা রূপান্তর আর কি কি আছে সেটা একটু দেখায়নি, মানে হচ্ছে আজকের ক্লাসে এতটুকুই থাকবে। পরবর্তী ক্লাসে মানে পরবর্তী অংশে যা যা শিখবো সেটা হচ্ছে যে আমরা কি শিখলাম, আমরা শিখলাম হচ্ছে ডেসিমেল, ডিইসিআই, ডেসিমেলটা হচ্ছে যে বাইনারি অক্টাল, হেক্সা। হ্যাঁ, এই তিনটা আমরা হচ্ছে প্রায় একটা শিখে ফেলছি, ডেসিমেল থেকে হচ্ছে তিনটা। এরপর হচ্ছে আমরা শিখতে পারি হচ্ছে যে বাইনারি থেকে হচ্ছে শিখবো হচ্ছে বাইনারি থেকে ডেসিমেল, বাইনারি থেকে অক্টাল, বাইনারি থেকে হেক্সাডেসিমেল। এরপর হচ্ছে অক্টাল থেকে হচ্ছে ডেসিমেল, অক্টাল থেকে বাইনারি, অক্টাল থেকে হেক্সাডেসিমেল, এরপর হচ্ছে হেক্সাডেসিমেল থেকে তিনটা। এগুলো আসলে মোটমাট 12টা রূপান্তর আছে। আমি ইনশাআল্লাহ চেষ্টা করছি পরবর্তী ক্লাসে সবগুলো শেষ করে দেওয়ার ইনশাআল্লাহ। তো আশা করি আমার ক্লাসটা তোমরা বুঝতে পারছো ভালোভাবেই এবং এটাতে আসলে তোমরা উপকৃত হবে ইনশাআল্লাহ। তো আল্লাহ হাফেজ, ভালো থাকবে সবাই।